কোনো এক বর্ষার সকালে জন্ম হয়েছিল ইন্দুবালার। কোনো এক মাঘের কুয়াশা ভরা ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে বাবার হাত ধরে স্কুলে ভর্তি হয়েছিলেন। শুধু এইটুক মনে আছে, ফুল ফুল ছাপ একটা ফ্রক পরেছিলেন। গায়ে ছিল মায়ের বোনা সোয়েটার, মাথায় উলের টুপি। ঠাম্মার কাছে শোনা রূপকথার রানী বলে মনে হচ্ছিল সেদিন নিজেকে। ঠাকুরদার টোলটা তখনও চলছে টিমটিম করে। সেই টোলে বর্ণপরিচয়, ধারাপাত এইসব টুকটাক শিখতে শুরু করেছিলেন, কিন্তু বেশি দিন সেখানে পড়া হলো না। আমের গাছে মুকুল ভরিয়ে সরস্বতী পুজোয় হাতে খড়ি দিয়ে দাদুর বড্ড তাড়াতাড়ি ছিল হয়তো একেবারে চলে যাওয়ার। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব কল্লোল লাহিড়ীর লেখা একটি বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। গল্পটির প্রথম প্রকাশ জুলাই 2020। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মেঘলা ভট্টাচার্য। বইটির উৎসর্গে লেখক লিখেছেন ঠাম্মা, মণি, দিদা, রাঙা বড়মা আর মা, এছাড়াও বাংলার সেই সব অসংখ্য মানুষদের যাদের হাতে এখনও প্রতিপালিত হয় আমাদের খাওয়া দাওয়া, জিভে জল পড়ার ইতিহাস। তবে গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি কল্লোল লাহিড়ীর লেখা বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। জানলার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে। বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে, কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে। ভাতের পাতে লেবু, নুন, লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকোনো সম্পদ। কামরাঙ্গা, কদবেল, জলপাই কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার। নতুন কাস্টমাররা অবাক হয়ে যায়, আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের টানেই না, এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না, তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু। শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট 2 ছেলেকে নিয়ে বিধবা হলেন, সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের, সুযোগ সুবিধাটা ঠিকমতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে। স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা 8 কপাটি পর্যন্ত বিক্রি করায় সায় দিয়েছিল, তাদেরও আর দেখা গেল না বড় একটা। তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাইরা এসে খোঁজখবর নিয়ে যেত। মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে, মুড়ি, বাড়ির সজনের ডাঁটা, চুই ঝাল। তারপর সেটাও বন্ধ হলো, যুদ্ধ বাঁধল। ভাইদের অনেক দিন কোনো খোঁজ পেলেন না। একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এক লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সবকিছু পাকিস্তানি মিলিটারিরা। মা, ভাই, বোন আর কেউ বেঁচে নেই, এমনকি ভিটে বাড়িটাও। স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল, ইন্দুবালা নিচের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন। ভাড়ারে চাল ছিল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল। পাওনাদার দাঁড়িয়েছিল রাস্তায়। লক্ষ্মী মাচোয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর থমকে দাঁড়িয়ে পড়েছিল পুরনো দোতলা বাড়িটার সামনে। একটা 25-এর মেয়ে সদ্য বিধবার সাদা ধপধপে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে।
উনুনে গোলের আঁচে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে। ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো পাওনাদাররা। লক্ষ্মীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে। একটুও সময় নষ্ট করেনি সে। সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে। গেট থেকে আটানা বার করে মেঝের উপর রেখে দিয়ে বলেছিল, আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাজি, কিছু মনে করো না। 12:25 ক্যানিং লোকাল ছুড়ে গেল যে, এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে। আর শরীর চলবে না মাজি। ইন্দুবালা হ্যাঁ না কিছু বলেনি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিন না খেয়ে যায়নি। আজও সে লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারল না। বলতে পারল না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকু নেই। লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই যা দিয়ে সে তার দৌড়ে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারে। 7-5 না ভেবে একটু কুণ্ঠা নিয়েই সে লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধল। উনুনে চাপালো এক হাঁড়ি জল। ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালো সামনের মুদিখানার দোকানে। খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতল অনেক দিন পরে। যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার উপর রাখল সর্ষে দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেলল ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আজলা করে ছড়িয়ে দিল সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবগে আওয়াজে ফুটতে থাকল কচি শাকগুলো, তার নরম পাতাগুলো। সাতলানোর ঝাঁজ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকু চোখ খুলে হাত পা নেড়ে খেলতে থাকল। ছোট দুই ছেলে ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে। রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এ কিরকম বাত হলো মাজি? কাল যে আবার খাবো, হররোজ পয়সা দেব নাকি তোমায়? ওটা তুমি রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল, পরের দিন ফিরে এলো আরও 3 জনকে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথা বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই যে ছিল তার। খানসেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে। আর একটুও মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিলে চেটেপুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সবকিছু সাফ সুতরো, থালাবাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে ল্যাপা। সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোনো এক খরা পীড়িত অজগায়ের ধনঞ্জয়। সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে। সামনের কালেক্টর অফিসের বড়বাবু খেতে এসে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন। সেখানে জল জল করে লেখা থাকল, ইন্দুবালা ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্স হলো। 2 ছেলে বড় হলো। তারা দিব্য লেখাপড়া করে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে, হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে। একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়া যেতই, কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না। তার সাথে তার 2 ছেলে এবং এক মেয়ের কথাও শুনতে হতো। 4 পক্ষের কথা শুনলে মনে হতো এ তো বাঙালির চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারকে, আর ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে। আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে
বাঙালি মায়েরা থাকতে খুব আহ্লাদিত হননি, কিন্তু কিন্তু করেছেন। কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছেন ইন্দুবালা। যদিও খোঁজ খবর নেওয়া, এসে দেখাশোনা করা, এই সবই তারা করেছে। এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেক আপও। নাতিরাও আহ্লাদ করে নাতবউ নিয়ে আসে, ঠামুনের খবর রাখে। কিন্তু বুড়ি নিজে এইসব জাগতিক মায়ার ছেদ বাঁধনে একটুও আটকা পড়তে চান না। একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে। বন্যা, কলেরা, ডেঙ্গু, দাঙ্গা, কারফিউ, কোনো কিছুতে ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আজ নেভেনি। ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল। পেছনের বাগানের কুমড়ো শাক। আজ ইন্দুবালার বয়স যখন 7-এর ঘর ছুঁয়ে ফেলেছে, তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে, নিজের হাতের রান্নাবান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কাল বৈশাখীর মতো। ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুপক্ষের। তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া, পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা। আর ইন্দুবালার টিফিন কৌটো ভর্তি থাকে পৌষের পিঠেতে, বর্ষায় ভাপা ইলিশে, গরমের মুড়ি ঘণ্টয়। ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে প্রত্যেকের বাড়ি বাড়ি। পূর্ণিমায় বুড়ির গাটে বাতের ব্যথা বেড়ে যায়। অমাবস্যায় হাঁটতে পারেন না প্রায়। তবু মলম লাগিয়ে গরম জলের সেক নিয়ে রান্না করেন ইন্দুবালা। অতগুলো লোক আসবে, আঙ্গুল চেটে চেটে খাবে, বায়না করবে একটু শুক্তোর জন্য, একটু মাথার মাছের মাথা দিয়ে করা ডালের জন্যে। পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন। এদের খাইয়েও সুখ। ইন্দুবালা তাই কোনোদিন কোনো তীর্থে যাননি, ধম্মকম্ম করেননি। ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউড়ে গেছেন। নারায়ণ সেবা, জীবে প্রেম। তবে আজকে পূর্ণিমা, অমাবস্যা গ্রহণের মার প্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে মনে হচ্ছে ইন্দুবালার। সকালে পাজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের। তবুও বাড়ির পেছনের বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হরকে যাচ্ছিলেন আর একটু হলেই। কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন, ওরে চুন ফেল, একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর। তা কে শোনে কার কথা? থাকতো সেই আগের বয়স। কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি? ওই 10 কেজি চালের ভাত নিচে করেননি এক সময়? ফ্যান গালার সময় লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুঁই ফুলের মতো ভাত দেখার জন্য। ওই কারি কারি ফ্যান টেনে তুলে নিয়ে আসতেন না পারার কুস্তি রাখরায়। ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে। মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী, তার কিছু ফেলা যায় না, কিছু ফেলতে নেই। কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা। এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন, খিড়কির দরজা খোলেন। সেখানেই তো সেই শাশুড়ির আমলের ছোট্ট একটা বাগান, একটা আম গাছ, একটা পেয়ারা, একটা লিকলিকে নারকেল গাছ খাড়াই উঠেছে। সেই সব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি। যেন ফকিরের ঝুলি, কিছু না কিছু তুমি পাবেই। প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায়। গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল, তার ওপর বিন্দু বিন্দু শিশির। এই ভরা বসন্তে, এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে ডেকে উঠল একটা কোকিল। ইন্দুবালা কুমড়ো ফুলের ওপর হাত বোলালেন। কোথা থেকে যেন পুরনো কলকাতার এদোগলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলাপোতার নিকোনো উঠোন। মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আঁচ, আর চাটুর ওপর ছ্যাঁক ছুক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুমার তার ওপর যত্ন করে ছড়িয়ে দেওয়া অল্প কিছু পোস্তর দানা। বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাইয়েরা। ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু।
এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনের কালো বোর্ডে চক দিয়ে লিখলেন বুড়ি, ভাত, ডাল, কুমড়ো ফুলের মিঠে বড়া, সর্ষে মাছ, জলপাইয়ের চাটনি। ধনঞ্জয় গাক গাক করে উঠল তার দেশোয়ালি ভাষায়। রেগে গেলে তার বাংলা ঠিক আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল, সর্ষে মাছের জায়গায় পটল, আলু, ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল, তা কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া। ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না, উত্তর দিলেন না। স্নান করে ধপধপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন। বেলা যত বাড়তে থাকল, চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে। সামনের মেসবাড়ির ছেলেগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো। কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে চারটি ভাত বেশি খেতে চাইল। কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে। সবার খাওয়ার তারিফ যখন, তিনি রান্নাঘরের মধ্যে থেকে পালাচ্ছিলেন। ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার সেই পরন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব। নেমে এলো যে মেয়েটি, সেও প্রায় বছর 10 পরে ফিরেছে কলকাতায়, আর তারও বছর 10 পরে এই ইন্দুবালা ভাতের হোটেলে। মেয়েটির ছোট করে কাটা চুল, মেয়েটির হাবভাব, মেয়েটির পোশাক, তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দপতন ঘটায়। সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময়ে এই ছেনমিত্তির লেনে পড়ে এলো কোথা থেকে? মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে, চোখের রোদ চশমাটা মাথার ওপর তোলে। হেলে যাওয়া খয়াটে এনামেলের বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণ পরিচয় পড়তে অসুবিধে হয় না। দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে, ঠাম্মি। ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর উপর। অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে দাঁড়ান। তার হাতে বেসনের প্রলেপ, কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম। সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন। ভালো করে দেখেন এক পশলা রোদ ঢোকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে। নয়ন না? জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে। কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে। শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা। আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি? ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না। তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতোই, একরোখা। কারো কথা না শুনে, কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে। কোনো এক বিদেশিকেও বিয়ে করেছিল মনে হয়। তারপর আর কেউ খবর রাখেনি। মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল, এই বাড়ির কেউ হয়, সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরে একটা করে কার্ড আসত ইন্দুবালার কাছে, ফুল, লতাপাতা, সূর্য দেওয়া। ইংরেজিতে লেখা থাকত অনেক কিছু। ইন্দুবালা ওগুলো পড়তে পারতেন না, সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে। সেই নয়ন। আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি? সবাই ভুলে গেছে আমাকে, বাবা, ভাই, কাকু, পিসি, সবাই। ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান, তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায়। সামনের টেবিলে শালপাতার থালায় নিজের হাতে ভাত বাড়েন, মাটির গ্লাসে জল দেন। আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন? দুপুরের অতিথি হলো মেঘ না চাইতে জল। তাকে পেট পুরে না খাওয়ালে গেরস্তের অমঙ্গল হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল উঠবে না। মা লক্ষ্মী বিরূপ হবেন, ভিটেমাটি ছাড়া করবেন। সুনয়নী ডুকরে কেঁদে ওঠে। তার যে ভিটেমাটি কিছু নেই, আর সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান, মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন, দেখ তো দিদিভাই, মনে পড়ে কি না কিছু?
সুনয়নীর কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না। তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে হল সুনয়নীর জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেদিন ছিল বাসন্তী পুজো। তিনি সারাদিন উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা। কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়োর ছক্কা রাধার। সেদিনও এমন বিকেল হয়েছিল সবকিছু সারতে। বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মোমো করছে, তখনই খবরটা এলো হসপিটাল থেকে। বাড়িতে কতদিন পর নতুন লোক এলো। নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মায় ফিরে এসেছেন বুঝি। খুলনার কলাপোতার বাড়ির সব মায়াটুকু নিয়ে চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে নাম রেখেছিলেন নাতনির, সুনয়নী। সন্ধেবেলা ধনঞ্জয় হোটেলে ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু: রুটি, কুমড়োর ছক্কা, সিমাইয়ের পায়েস। ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য, কিন্তু আজ সে টু শব্দটি করল না। বরং বটিটা নিয়ে ইয়া বড় একটা কুমড়ো কাটতে বসল। আর কেউ জানুক না জানুক, সে জানে বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রান্না করেননি ইন্দুবালা। ভাদ্রের যে এমন নাভিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না, কিংবা ঠাহর করতে পারেননি তেমন। বিয়ের পর ছেনমিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহুরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে। গায়ে গায়ে ঠেকানো বাড়ি, চৌকো খোলা ছাদ, বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ, কর্পোরেশন কলের ছিরছিরে জল, শ্যাওলা ওঠা স্যাঁতসেঁতে দেওয়াল, বড় সোদা সোদা গন্ধ। আশেপাশে কোনো নদী নেই, পুকুর নেই। তার বদলে বাড়ির সামনে আছে মুখ হা করা বড় বড় নালা, তার দুর্গন্ধ, হুল ফোটানো মশা, গা ঘিন ঘিনে মাছি, আর সন্ধে হলেই টিমটিমে বিজলি বাতি। এটাই নাকি কলকাতা? এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে, গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে, বটতলায় সত্যপীরের সিডনি চড়ায়, মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে। একবার কলকাতায় আসতে পারলে ট্রাম, বাস, মনুমেন্ট, ফেরিওয়ালার কাছে কাচের চুরি, এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা। বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে। তার গেয় বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি। পরে যে পেয়েছিল তেমনটাও নয়। সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গায়ের মেয়ের কলকাতাকে দূরছাই করার সংবাদে। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, কোথাকার কোন রাজেশ্বরী এলো রে, পাকা দালান কোটায় পা পড়ে না। শুনেছি তো সেখানে শিয়াল কুকুর গুড়গুড় করত। তা ঠিক। খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশবাগানে শিয়াল ডাকত। তুলসীতলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাত, লণ্ঠন লাগত না। ভাদ্রের এই সময়ে কাঠচাপার গন্ধে আকাশ বাতাস ভারী থাকত। বিয়ের যেদিন সম্বন্ধ এলো অশ্বত্থতলায়, সেদিন অষ্টম প্রহর। রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল। ছানা এসেছে খুলনা শহর থেকে। বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে। এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে। কলাপাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জল ছবি হয়ে ঘুরে বেড়ায়। ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের দই চিড়ের জন্য মানুষের কারাকারি পড়ে গেছে। ইন্দুবালার তাড়া আছে, সে মালসা ভোগও খাবে। তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে। এদিকে দূর থেকে ধৈর্য টিপিও আসছে সাইকেলে চেপে।
তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে। ও ব্রজমোহন বাবু, শুনেছেন? চিঠি আছে। চিঠির কথায় ইন্দুবালা ঘুরে তাকায়। একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্টকার্ড। ধৈর্যটি পিয়ন বলে, মাস্টারবাবু, ইন্ডিয়াতে মেয়ের বিয়ের সম্বন্ধ করেছেন, একবার জানাননি তো? এদিকে কি ছেলের অভাব ছিল? আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোর কলে কাজ করছে। বাবা পারতপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক। ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে না ওপারের লোকজনেরা। তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর 15 বয়সীর বেশি দোজবরের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের। বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র। ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মা বলেছিল, এর চেয়ে মেয়েটাকে একটা কলসি আর গামছা দাও না, হালদারদের পুকুরে ডুবে মরুক। ভাইগুলো ফুপিয়ে কেঁদেছিল। তোদের তখন এতটা বোঝার বয়স হয়নি। তবুও কারো কথা শোনেনি বাবা। আর কেউ না জানুক, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময়ে বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে। সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন। শেষের দিকে তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি। খান সেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুজেছিলেন কপোতাক্ষের তীরে, বাপ ঠাকুরদার ভিটেতে, কোনো এক অগ্রহায়ণের শিশিরে ভিজতে ভিজতে। আর বাকিরা জ্বলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে। বাংলা ভাষার রাষ্ট্র হোক, এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে। ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আচ্চা হতো বেশি। শনি নামের যে ঠাকুরের পুজো হয়, ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন। শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন, উপোস আচ্ছা করতেন। পাজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না, খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন। যদিও ইন্দুবালার গ্রামে ঘেটু ষষ্ঠী, ওলাইচণ্ডী, পুণ্যিপুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না। চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতে দিব্যি লাগত। বাড়িতে হতো খুদের চালের পায়েস। এইসব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত, তাচ্ছিল্যের নামে অপমান করত। সেসব গা সওয়া হয়ে গেছে ততদিনে। পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষের টানা রিকশায় গঙ্গার স্নানে যেতেন শাশুড়ি। প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার। স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো, সামনে টানা দুটো সুরের মতো লাঠি, তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতো লোক, তার হাতে একটা ঝুমঝুমি। এরই বুঝি টানা রিক্সা বলে। স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে, তা ছিল নিয়মভঙ্গের সামিল। শাশুড়ি জবাব দেন, দেখেছ কখনো বাপের আমলে? নাও ওটো এবার। সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি। রিকশায় বসার সাথে সাথে রিকশা বুঝি উল্টে যায়। শাশুড়ি চিৎকার করে বলেছিলেন, বাঙালি মেয়ে কি সাদে বলি? রিফিউজির রক্ত যাবে কোথায়? আমারও যা কপাল। উঠতে বসতে ইন্দুবালাকে বাঙ্গাল বলাটা এই বাড়ির রেওয়াজ ছিল। আর রেফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে। শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন। পরে বাড়ির লোকের অভ্যেসে পরিণত হয়। মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না, এমনকি গায়ে পড়ে অপমানটাও। অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হারিকেন জ্বালিয়ে একসময়ের টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন, তখন শিউরে উঠত ইন্দুবালা। সারা দিন কাজ করত মানুষগুলো, নাওয়া নেই খাওয়া নেই, উঠতে বসতে মার, জাতের নামে অপমান, কাজ না পারলেই অন্ধকুঠুরিতে বন্ধ করে রাখা। এক এক সময় চেনমিত্তির লেনের বাড়িটা
অন্ধকুঠুরি মনে হতো ইন্দুবালার। মনে পড়ে যেত সেই রাতগুলো। দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে কড়া ধমক লাগাতো, বাচ্চাগুলান রাতে ঘুমাবে সেই খেয়াল আছে তো? থামাও তোমার আবিজাবি গল্পগুলান। ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিছমোড়া হয়ে বাঁধা আছেন, গায়ে লেখা কতকগুলো সংখ্যা। প্রচণ্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দুইছেন, তার বাছুরকে আদর করছেন, বিচালি আর ভেলি গুড় মাখিয়ে খাওয়াচ্ছেন। ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ, কলাপোতার গ্রাম। চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা। চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায়। 14 গোষ্ঠী ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙ্গাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময় বুঝতে পারেনি ইন্দুবালা। অনেক পরে বুঝেছিলেন, কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে। উনুনের আঁচ হবে নিভন্ত, যা ইন্দুবালা কোনোদিনই সহ্য করতে পারবেন না। তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা। টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনো, এতদিন পরেও। বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান কখনো হয়নি। বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল। বাড়ি থেকে লাল চেলি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইছামতির কথা, গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা। সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলো ছলো চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন। বিড়বিড় করে বলেছিলেন, ভালো থাকো ইছামতি, কপোতাক্ষ, হালদারদের পুকুর। মাস 6 মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকল, শাশুড়িও অসুস্থ হলেন। বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে কোনোদিন সহ্য করতে পারতেন না, তার মুখের ওপর জবাব দিতেন। ঠাম্মা শিখিয়েছিল ওপারের রান্না, আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না। ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল, এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল, আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো, মরিচ ঝাল এলো, চুই ঝালের গন্ধ এলো, মৌরির ফোড়ন এলো। সারা বাড়ি ম ম করতে থাকলো ঘটি বাঙ্গালের রান্নার সুবাতাসে। সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল, ঘর ছিল গুমোট গরম। 2 ছেলের পর মেয়েটা তখন পেটে, শাশুড়ি আর হাঁটতে পারে না, চলতে পারে না। ঘরের বিছানায় শুয়ে সব কিছু, তাও 2 দিন প্রায় খাওয়া নেই। হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন, বউ, একটু বিউলির ডাল রাঁধলে 2টো ভাত খেতে পারতুম। ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন, ডাল সেদ্ধ করে মৌরি ফোড়ন দিয়েছিলেন, নামানোর আগে একটুখানি মিষ্টি। বুড়ি ওঘর থেকে চিৎকার করছিলেন হাঁপ ধরা গলায়, হলো তোমার বউ, আর কত দেরি? পদ্মকাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা। সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশিয়ে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না। খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণাধারা। আশীর্বাদ করেছিলেন, সবাইকে এইভাবে খাইয়ে পরিয়ে সুখী রাখিস বউ। কথিত আছে, মরা মানুষের শেষ বচন খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ। সত্যি তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে। না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন? তবে যেটা তিনি এখনো বুঝতে পারেননি, মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া? না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে কুটুটি নাড়েনি সারাদিন। পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জানলার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে।
আকাশে তখন ভাদ্রের জল ভরা মেঘ। মা মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা, বুড়ি আর কোনোদিন সাড়া দেননি। ছেনমিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে গিয়েছেন ইন্দুবালার মণিকোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে, হড়বড় করে কথা বলে যায়। আমি কত বারণ করলাম, শুনুছি না আমার কথা। ওই ছেলে কুনানরে আরো মাথায় তুলেছি তো এমন হইছি। ইন্দুবালা হেসে পারেন না। ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙ্গাল ওড়িয়া মিলেমিশে একাকার। মাথার এলো চুল সব সাদা ধবধবে। কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সাথে জড়িয়ে গেছে ধনঞ্জয়। তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা। কারা আসছে? এই সময় তো কোনো পুজো নেই, চাঁদার বালাই হওয়ার কথা নয়। আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে, আবদার করে এটা ওটা নিয়ে যায়, কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে। বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া, কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয়। কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি। শুনছেন নাকি কোনো কলেজে পড়াচ্ছে। মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তো মোটেই আসার সময় নয়। ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির দিকে। সামনেই যাকে দেখতে পান সে কিংসুক। উল্টো দিকের মেসে থাকে, ডাক্তারি পড়ছে। মাঝে মাঝেই রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে। ফর্সা দেখতে, চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা। শহরে নতুন উঠেছে, আর চাঁদি পর্যন্ত ছাটা ফুলকাট চুল, আর তার ওপরটায় আবার ঢেউ খেলানো বাবরি। বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার। ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ধনঞ্জয় তেড়ে আসে, ওপরে উঠতে দেবে না। হড়বড় করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায়, কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে, যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে। ইন্দুবালা বলে, এ তো ভারী অন্যায় কিংসুক, আমার লেখা মোচো কি করে? কিংসুক তখনও হাঁপাচ্ছে। তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয়। শোনো দিদা, সত্যি বলছি, আমি তো ছিলামই না কয়েকদিন, বাড়ি গিয়েছিলাম। কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি। মরি জল খেয়ে শুয়ে পড়েছি। না না না, প্লিজ তুমি আগে আমার কথা শোনো। আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা, মুসুরির ডাল আর ট্যাংরা মাছ। এই কেমন কথা দিদা? আজ সুজিতের জন্মদিনও খাবে কি? এই সুজিত, তুই আবার রূপম সাবেরের পেছনে লুকাচ্ছিস কেন? এদিকে আয়। পেছনের ছোটখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা। কোকড়ানো চুল, গায়ে হালকা দাড়ি, কালো বার্নিশে গায়ের রং, হাসলে টোল পড়ে গালে। চোখে শুধু চশমাটুকু নেই। এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে? সত্যি কি আসা যায়? তিনি শুধু জানেন অলোক কোনোদিন ফিরবে না, ফিরতে পারে না। বড় বেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা দেওয়া থাকত রান্নাঘরে। অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় কড়া পড়ত একবার। ওটা সাংকেতিক শব্দ, মানে, জেগে আছো কমরেড ইন্দুবালা? কমরেড, সেটার আবার কি মানে? অলোক ফস করে সিগারেট জ্বালায়। আপনি দেখছি কিছুই জানেন না। তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে? গোটা শহর আমাদের কি বলে জানেন? ইন্দুবালা ঘাড় নাড়েন। না, জানেন না। অলোক শিরদাঁড়া সোজা করে বলে, নকশাল। ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের কেরানিকুল খেতে এসে কিসব ফিসফিস করে আলোচনা করছিল। কটা ছেলে মারা গেছে, গঙ্গার ঘাটে বোমা, সব নকশাল, সব নকশাল। বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে। ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে। একদিন রাতে যখন দরজা ধাক্কিয়ে ভাত খেতে এসেছিলে তখন তো জানতে চাইনি পরিচয়, আজ কেন জানাচ্ছ? মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না, ধর্ম হয় না, তারা হন ঈশ্বর। চকিতে জবাব দিয়েছিল অলোক। তাকাতে পারেনি ইন্দুবালার দিকে, সে সাহস তার ছিল না। যদিও দুটো ঘোরেল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায়।
অলিতে গলিতে। লালবাজারে একজন তাদেরও ওপরের লোক হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছেন নিজের সাদা কালো আমিকে চিনিয়ে দেবার জন্য। এত সব দস্যিপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেয়েও বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। শুধু বিড়বিড় করেছিল, ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড, কিন্তু আপনারা থাকুন, আপনারা থাকলে আমরা থাকব। অনেক রাত পর্যন্ত কান পেতে বসে থাকতেন ইন্দুবালা, অপেক্ষা করতেন অলোকের জন্য। সারাদিন ওরা না খেয়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে, মানুষের মতো বেঁচে থাকার অধিকার, চাড্ডি চাল ভাতের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। তারও ভাইও কি শুধু একটা ভাষার জন্য, একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে বেড়ায়নি? শুনেছিলেন সেদিন ভাত খেতে এসেছিল ভাই, আর খানসেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছিল। ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা 7 দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে। মজা করে ইন্দুবালা তার একটা ছদ্মনাম দিয়েছিলেন, প্যাঁচা। প্যাঁচার জন্য রোজ ভাত বাড়া থাকত, কিন্তু প্যাঁচা রোজ আসত না, তার আসা সম্ভব ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে ভেসে বেড়াত, কমরেড ইন্দুবালা, আপনারা থাকলে আমরা থাকব। কিন্তু কই, ইন্দুবালা তো আছে, তাহলে অলোক নেই কেন? সুশান্ত নেই কেন? গোরা নেই কেন? মাধবী নেই কেন? প্যাঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনোদিন। বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না? সেদিনও কি মনে হয়নি হাড়িতে আর কিছুটা চাল বেশি নেই? কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার, ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকান। কিংসুক হাত ধরেছে, পাশে সুজিত, আরও পেছনে ইন্দুবালার সব চাঁদপানারা। দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি, তারপরে তুমি ডিসিশন নিও এগুলো আজ রান্না করবে নাকি করবে না। ওরা দূরদার করে নামে। ইন্দুবালা কি আর অত তরবর করতে পারেন? হাঁটুর ব্যথা, গেটে বাত নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো। কবেকার অলোক, গোরা, সুশান্ত, মাধবী যেন কিংসুক, সুজিত, রূপম, সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে। ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জলজল করছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল, বিলাতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না, যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুসুফুস শব্দ ওঠে, সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে, পার্শে মাছের কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে, আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে, বিলাতি আমড়ার টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁঝে, কলাপাতা পড়ে, মাটির গ্লাস, লেবু, নুন, লঙ্কা, কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখানকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু না, অতিথি হয় ঈশ্বর। কোনো এক বর্ষার সকালে জন্ম হয়েছিল ইন্দুবালার। কোনো এক মাঘের কুয়াশা ভরা ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে বাবার হাত ধরে স্কুলে ভর্তি হয়েছিলেন। শুধু এইটুক মনে আছে, ফুল ফুল ছাপ একটা ফ্রক পরেছিলেন, গায়ে ছিল মায়ের বোনা সোয়েটার, মাথায় উলের টুপি। ঠাম্মার কাছে শোনা রূপকথার রানী বলে মনে হচ্ছিল সেদিন নিজেকে। ঠাকুরদার টোলটা তখনও চলছে টিমটিম করে। সেই টোলে বর্ণপরিচয়, ধারাপাত এইসব টুকটাক শিখতে শুরু করেছিলেন, কিন্তু বেশি দিন সেখানে পড়া হলো না। আমের গাছে মুকুল ভরিয়ে সরস্বতী পুজোয় হাতে খড়ি দিয়ে দাদুর বড্ড তাড়াতাড়ি ছিল হয়তো একেবারে চলে যাওয়ার। শিশিরে ভিজেছিল টোলের রাস্তাটা,
সেদিন কেউ আর দাওয়া ঝাড় দেয়নি, উঠোন ল্যাপেনি। পাশের মুকুল ভর্তি পুরো আম গাছটা কাটা হয়েছিল সৎকারের জন্য। ঠিক এরপরেই দুটো গা পেরিয়ে পড়তে গিয়েছিল ছোট্ট ইন্দুবালা। পড়াশোনায় তার বেজায় মন ছিল। দাদু স্বপ্ন দেখিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওইটুকুনি মেয়ে অত কিছু বুঝত না, শুধু অনেক দূরে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকত। এক্কা দোক্কা লুকোচুরি খেলনা বাটির বয়স পার করে ইন্দুবালা প্রবেশ করলেন এবার হাই স্কুলে। সেখানে মেয়ে বলতে হাতে গোনা ওই কজন। মাঝের পাড়া, পুবের গা আর কোলাপোতা মিশিয়ে মেয়ের সংখ্যা তেমন একটা ছিল না। থাকবেই বা কী করে? সবাইকে স্কুলে যাওয়ার অনুমতি দিত না বাড়ির লোকজন। ছেলের পালের মধ্যে মেয়ে বসুক শুনেই তো হাত পা ঠান্ডা হয়ে আসতো অনেকের বাড়ির লোকের। ইন্দুবালার মার পছন্দ ছিল না স্কুলটা। কোনো দিন বাড়িতেই তো পড়াশুনো করা যায়। অনেকবার সে কথা বলেছেন স্বামী ব্রজমোহনকে, কিন্তু যার বাবার টোল ছিল যে নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এককালে পড়াশোনা করেছে, কিন্তু ভাগ্যের ফেরে মাঝপথে ছেড়ে দিয়ে এসে সংসারে হাত লাগিয়েছে, সেই তার মেয়েকে পড়াবে না, তা হতে পারে? মায়ের খানিকটা চিলচিৎকারেই হোক আর চারপাশের পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার কারণেই হোক, কোনো এক সূত্র ধরে বাবা চিঠি লিখলেন তার বনগ্রামের এক বন্ধুকে। মেয়ের বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন করতে চাই, ভালো পাত্র থাকলে জানিও। সেখান থেকে উত্তর পেতে দেরি হয়নি। ছেলে একেবারে মাস্টার, নিজেদের দোতলা বাড়ি, বনেদি বংশ। বন্ধুর বিশেষ পরিচিত, শুধু একটু খুঁত আছে। ঠাম্মা সেদিন বাড়িতে তালের ভাপা পিঠে করেছিলেন। অষ্টম প্রহরের জন্য বাড়িতে ছিল নিরামিষ রান্না। হাঁড়িতে সেদিন বসেছিল আতপ চালের খিচুড়ি। আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। বাগান থেকে ইন্দুবালা তুলে এনেছিলেন অসময়ের কাঁচা টমেটো। নামানোর আগে ঠাম্মা ছড়িয়ে দিয়েছিলেন হরিমতির দুধের তোলা বাড়ির ঘি। কলাপাতায় খেতে বসে দোজবরের শব্দটা জীবনে প্রথম শুনেছিলেন ইন্দুবালা। ছাদনাতলায় ছেলেকে দেখে ডাকাত মনে হয়েছিল। ইয়া গোফ বা ব্রিচুল, চোখ লাল টকটকে, দাঁতগুলো খয়েরের ছোপে মলিন। ছেলে বরণ করে এসে এই প্রথম মা বাবার হাত ধরে জানতে চেয়েছিলেন, সব খবর নিয়ে দিচ্ছ তো মেয়েকে? মুখ দিয়ে যে গন্ধ বেরোয়, সবাই ফিস ফিসাচ্ছে, বলছে মাতাল বর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাসর ঘরে কড়ি খেলা শুরু হয়ে গেছে। একটু পরেই বউয়ের পাশে নতুন স্বামী ঘুমে ঢলে পড়লে ইন্দুবালা ভালো করে তাকিয়েছিলেন লোকটার মুখের দিকে। হা করে ঘুমোচ্ছিলেন বাবু মাস্টার মানিক রতন মল্লিক। নাক ডাকার চোটে বাইরে এসে বসেছিলেন ইন্দুবালা। সেই শেষবারের মতো জোনাকিগুলো যখন আলো জ্বালিয়ে তাকে ঘিরে ধরল, তিনি আর নিজেকে সামলাতে পারেননি, কেঁদে ফেলেছিলেন। একটা মেয়ে তার যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদছে। তার সাক্ষী কোনো কাছের মানুষ ছিল না সেদিন। কোনোদিনই অবশ্য থাকেনি ইন্দুবালার পাশে কেউ। কিন্তু জাম গাছটা ছিল, তুলসীতলা ছিল, পুকুর পাড়ের কাঁচা মিঠে আম গাছটা যেন ডালপালা নেড়ে বলেছিল, কাঁদিস না ইন্দুবালা, এটা তোর নিয়তি। মেয়ের হাত থেকে কনকাঞ্জলি নিয়ে মা আর ফিরে তাকাননি। এক রাতের মধ্যেই তিনি বুঝেছিলেন কার হাতে মেয়েকে তুলে দিলেন শেষ পর্যন্ত। নিজের স্বামীকে বেশি কিছু বলতে পারেননি, এমনকি দায় চাপাতেও না, কারণ তিনি জানতেন তার মেয়ে দিন দিন একটা আগুনের গোলা তৈরি হচ্ছে। ওই রূপ এই পাড়াগায়ে, খালবিল পুকুরের পাশে শাপলা গন্ধরাজের মতো যত ফুটে বেরোবে, তত বাড়ির বিপত্তি বাড়বে। এমনিতেই রাত বিরেতে ঘুম ভেঙে যায় তার। এগিয়ে গিয়ে দেখেন দরজার হুড়কো ভালো করে দেওয়া আছে কিনা। বাড়িতে আগুন রাখলে তার সাথে যে পর্যাপ্ত জলও রাখতে হয়, সেটা মনে করেই হাত পা সিধিয়ে যেত তার। পাশের গ্রাম থেকে মনিরুল মাঝে মাঝেই আসত ইন্দুবালার কাছে পড়া দেখতে। একেবারে পছন্দ হতো না তার মার।
ইন্দুবালা সেটা বুঝতেন, কিন্তু মনিরুলকে খুব মিষ্টি লাগত। গুটি আমে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, চিনি মাখিয়ে খেলে যেমন, মনিরুল ঠিক তেমন। লজ্জায় মুখ লাল হয়ে যায় ইন্দুবালার। এইসব কি ভাবছেন তিনি? তড়িঘড়ি বাইরের দাওয়ায় আসন পেতে কাঁসার গ্লাসে জল দিয়ে বসতে দিতেন মনিরুলকে। এই বাড়িতে ছোঁয়াছুঁয়ির বাদ বিচার তেমন না থাকলেও মনিরুলের জায়গা কোনোদিন বাড়ির অন্দরে হয়নি, হতও না কোনো কালেও। যদিও ধর্মজাত এইসব নিয়ে বড় একটা মাথা ঘামাতেন না দাদু, কিন্তু বাবা মা ছিলেন উল্টো পথের পথিক। ছুতমাগের বাছবিচার যে কত দূর যেতে পারে তা দেখেছিলেন কলকাতায় এসে, শাশুড়ির সংসারে। তার জীবন থেকে সবাই চলে যাবার পর ইন্দুবালা এইসব এঁটোকাটা পরিষ্কার করেছিলেন দুহাত দিয়ে। তার কাছে মানুষ মানে ছিল জীব। তিনি পেট ভরে ভাত খাইয়ে জীবে প্রেম করতেন। মনিরুলের সদ্য তখন গোঁফ উঠেছে, কেষ্ট ঠাকুরের মতো বাঁশি বাজায়, চোখ গোল গোল করে বাতাবি লেবু গাছের তলায় চন্দ্রবোড়ার বাসার গল্প করে। শুধু তাই নয়, সুর করে মাঝে মাঝে কবিতাও বলে। আজও এই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানে, নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি। নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসনখানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়া গেছে হায় টানি। নকশি কাঁথার মাঠে সাজু আর রূপাইয়ের করুণ পরিণতি বারবার যেন শুনতে চান ইন্দুবালা মনিরুলের কণ্ঠে। জসীমউদ্দিন যে তার বড় ভালো লাগা কবি, চোখ ভিজে আসে তার সাজু আর রূপাইয়ের দুঃখে। ঝিঝি ডেকে ওঠে। ঠাম্মা চুপ করে সলতে পাকান। ভাইগুলো কবিতা শুনতে শুনতে হা করে বসে থাকে, সবে সন্ধে নামা কোলাপোতার দাওয়ায়। দূরে আজানের শব্দ ভেসে আসে পাশের বাড়ির সন্ধ্যের সাক্ষী। চেয়ে থাকেন ইন্দুবালা মনিরুলের দিকে। কবেকার মনিরুল তার সবটুকু ভালোবাসা দিয়ে সহজ সরল টানা টানা চোখে তাকায়, আর এদিকের ৭০ ছুঁই ইন্দুবালা যেন একটুও নড়তে পারেন না বিছানা থেকে। চুপ করে শুয়ে থাকেন। উনি জানেন এই ঘোরটুকু নিয়েই এখনো বেঁচে আছেন। যেদিন এই ঘোর কেটে যাবে সেদিন তিনিও চিরকালের মতো ছেনমিত্তির লেন ছেড়ে কোথায় কোন দূরের পথে পা বাড়াবেন। ধনঞ্জয় নিচ থেকে ডাকছে, তাকে বাজারে টাকা দিতে হবে, ফর্দ করতে হবে। কিন্তু আজ তার যেন কিছুই শুনতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছে করছে না। বর্ষার বেলা গড়াচ্ছে, তিনি চুপটি করে শুয়ে আছেন। ওদিকে মা সেই সন্ধে হয়ে আসা ভালোবাসার পরিবেশে শুধু শুধু তারা লাগাচ্ছেন। মা বুঝতে পারছেন লক্ষণ ভালো না। আগুনের গোলা হয়ে উঠছে মেয়ে, সবার চোখ তার দিকে, এমনকি এই একরত্তির ছেলেটারও। শেষকালে কিনা মেয়ে বিধর্মী হবে, বাড়ি থেকে পালাবে, কিংবা পাশের গ্রামের স্বর্ণলতার মতো দেহটা ভেসে উঠবে পুকুরে। ছেলেটাকেও তো ছাড়েনি বাড়ির লোকেরা, ধান খেতে কুপিয়ে রেখে দিয়েছিল। ভাবতে পারেন না আর, মুখ দিয়ে বেরিয়েই যায়। এবার তুই উঠে পড় মনিরুল, অনেকটা পথ যাবি। মায়েরও তো চিন্তা হয়, তাই না? কথাগুলো বলতে পেরে যেন শান্তি পান ইন্দুবালার মা। মনিরুল গুছিয়ে নেয় তার বই, ব্যাগ, হাতের বাঁশি। লণ্ঠন নিয়ে উঠোনটা পার করে দিয়ে আসেন ইন্দুবালা। দাঁড়িয়ে থাকেন বেড়ার দরজায়, যতক্ষণ না মনিরুল সামনের আলটা পেরিয়ে অন্ধকারে মিশে যায়। মনে মনে ভালোবেসে ফেলেছিলেন কি ইন্দুবালা মনিরুলকে? বেসেছিলেনই তো। তা না হলে কে লুকিয়ে লুকিয়ে মনিরুলের জন্য নাড়ু নিয়ে যেত, মুড়ির মোয়া, আমসত্ত্ব, গপ গপ করে ছেলেটা খেত আর একটানা গল্প করে যেত। কত যে গল্প ছিল মনিরুলের ওই ছেঁড়া কাপড়ের ব্যাগে, ঠাহর করতে পারতেন না ইন্দুবালা। তাহলে কেন কোনোদিন মনিরুলকে নিজের ভালো লাগা, ভালোবাসার কথা বলতে পারেননি? ভয় করেছিল তার?
নাকি বড় অভিমান করেছিল মনিরুলের ওপরে? মা আসতে বারণ করলেই কেউ আর বাড়িতে আসবে না? স্কুলে কথা বলবে না? পড়াই ছেড়ে দেবে তার জন্যে? এতটাও কেন ভালোবাসত মনিরুল তাকে, যে ভালোবাসার দাম দিতে গিয়ে হারিয়ে যেতে হয়েছিল? অনেকদিন পরে ইন্দুবালা ভাতের হোটেলের সামনে যে ছেলেটা চশমা পরে দাঁড়িয়েছিল, সে তখন আত্মগোপন করে আছে কলকাতায়। স্বাধীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে একটা বড় দায়িত্ব নিয়ে এসেছে সে। বালিগঞ্জের কোথাও ওরা একটা রেডিও স্টেশন খুলছে, স্বাধীন বাংলাদেশের বেতার। অনেক দিন পরে রেডিওতে বাঁশির সুর শুনে চিনতে পেরেছিলেন ইন্দুবালা। মনিরুলকে ভোলা যায় না, মনিরুল ভুলে যায়নি, কিন্তু মনিরুল সত্যি হারিয়ে গিয়েছিল একদিন, চিরকালের মতো। সে তো একটা ভুবন কাঁপানো গল্প। সেদিকে এখন প্রবেশ করলে ইন্দুবালার প্রথম জীবন অধরা থেকে যাবে। সংসারটা আর যে করা হয়ে উঠবে না। সেই যে এক ভরা বর্ষায় বিয়ে হয়ে ছেনমিত্তির লেনের স্যাঁতসেঁতে বাড়িটায় ঢুকলেন, তারপর তো আর কোথাও যাওয়া হয়নি তার, একটিবারের জন্যও না। বাপের বাড়ি যাওয়া কঠিন ছিল, খরচ ছিল, ভিসার ব্যাপার ছিল। এক এক করে সব গয়না বিক্রি করে সংসার চালাতে গিয়ে নিজের দেহকে খালি করে ফেলেছিলেন ইন্দুবালা। মায়ের সামনে দাঁড়ালে তক্ষুনি বুঝে যাবে যে। তাই বিয়ের পর একমাত্র গঙ্গা স্নান ছাড়া আর কোথাও যাননি ইন্দুবালা। সেই যে এসে মল্লিক বাড়ির রান্নাঘরে ঢুকেছিলেন, আজও আছেন, কিন্তু তার জন্য কোনো খেদ নেই, ভালোই আছেন। বিয়ের পরে নতুন বউকে স্বামীর বাড়িতে এসে প্রথম দিনই দেখতে হয় রান্নাঘর ভরা আছে তোলা তোলা খাবারে, ডেকচি ভরা ডাল, কড়া ভরা মাছ, হাঁড়ি ভরা ভাত, দই মিষ্টি, পেতলের পাত্র থেকে উথলে ওঠা দুধ, চারিদিকে ভরা ভরা সব কিছু। ভরা দেখলেই তবে না গেরস্থের সংসার সব ভরে উঠবে। কোলে কাখে মা ষষ্ঠী কৃপা করবেন বছরের পর বছর। শ্বশুর বাড়িতে প্রথমে রান্নাঘরে গিয়েই হ্যাংলার মতো চোখ বড় বড় করে সবকিছু দেখো না, পাখি পড়ানোর মতো শিখিয়ে দিয়েছিলেন মা। যা লোভী মেয়ে একটা, হয়তো দেখা গেল রান্নাঘরে ঢুকেই শুক্তোর পাত্র নিয়ে বসে গেল, 5 ভাজা থেকে নারকেলগুলো তুলে তুলে খেতে শুরু করলো। আনারসের চাটনি আর কারোর জন্য একটুও রইল না। তখন কি বেজ্জতিটাই না হতে হবে কুটুমবাড়িতে? ছোট ভাই পাশ থেকে বলে, আর রসগোল্লা মা, কলকাতার ইয়া বড় বড়, সেগুলো দিদিভাই খাবে না? কিরে, খাবি না? বিরক্ত হয়ে উঠে গিয়েছিলেন ইন্দুবালা। বয়ে গেছে তার একটা অপরিচিত বাড়িতে গিয়ে শুক্তোর হাড়ে নিয়ে বসতে, নারকেল ভাজা খেতে। কত যে আনারসের চাটনি করো, ওই তো গাছেই পড়ছে ফলগুলো। বয়ে গেছে, বয়েই গেছে, বয়েই গেছে। খাবে না ইন্দুবালা কিছু। সামনে এসে বাবা বাছা করলেও নয়। তখন অবশ্য বুঝতে পারেননি এত সব কিছু ইন্দুবালার কপালে জুটবে না কোনোদিন। প্রথম বউ মারা যাবার 6 মাসের মধ্যে বিয়ে হচ্ছে বলে সবকিছু লুকিয়ে রেখেছিল শ্বশুরবাড়ি, এমনকি বিয়েটাও। হঠাৎ হয়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। অথচ এইভাবে কোলাপোতায় বিয়ে হয়নি ইন্দুবালার। রীতিমতো জাগ করে 3 গ্রামের মানুষ খাইয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন ব্রজমোহন। ঠাম্মা সন্দেহ প্রকাশ করেছিলেন, বরযাত্রী বলতে বরের সাথে মোটে 4টে মানুষ এসেছে, পুরোহিত, নাপিত আর বরের 2 বন্ধু, ব্যাস। বাবা বলেছিলেন, বুঝতে পারছো না কেন মা, পাসপোর্ট ভিসার খরচ নেই, ওদিকেও তো ওদের অনুষ্ঠান আছে নাকি? কিন্তু এদিকে সত্যিই কোনো অনুষ্ঠান ছিল না, কোনো লোকজন আসেনি, সানাই বাজেনি। একটা ন্যাড়া বাড়ি দেখে বাবার শুধু চোখ উজিয়ে জল এসেছিল। ইন্দুবালার ভাইয়ের হাত ধরে তক্ষুনি চলে গিয়েছিলেন, মেয়ের মুখের দিকেও তাকাতে পারেননি। হয়তো বুঝতে পেরেছিলেন কি মারাত্মক ভুলটা সত্যি তিনি করে ফেলেছেন। ইন্দুবালারও তখন ইচ্ছে করছিল ছুটে চলে যাই বাবা ভাইয়ের সাথে, যেতে পারেননি। তারও অনেকদিন পরে একবার ভাই এসেছিল, তখন কলেজে পড়ছে সে, এমনি আসেনি, সঙ্গে করে নিয়ে এসেছিল বাবার মৃত্যু সংবাদ।
সেবারেও যেতে পারেননি ইন্দুবালা। শাশুড়ি যে খুব অসুস্থ তখন। তারপর আর একবারের জন্যেও ভাইকে দেখেনি ইন্দুবালা। ভাই শহীদ হয়েছিল ৭১-এর যুদ্ধে। ভাই ছিল মুক্তিযোদ্ধা। দরজা থেকে বিদায় দিয়ে এসেছিলেন মা ঠাম্মাকে। বাবাকে বিদায় দিয়েছিলেন শ্বশুরবাড়ির দরজায়। ভাই এসে দিদিকে দেখে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেও জানে কোথায় নিয়ে যাবে তার দিদিকে, আর কিভাবে। ততদিনে যুদ্ধের দামাম বেজে গেছে। একের পর এক গ্রাম জ্বলছে। সবাইকে হারিয়ে ইন্দুবালা তখন একা, তার কোলাপোতার ভিটেবাড়ির মতো। ইন্দুবালা ভাতের হোটেলের মতো, বাগানের পেছনে ঠায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছটার মতো। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।